জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে ডক্টর ইউনূস ভাষণ দেবেন। 27 সেপ্টেম্বর বাইডেনের সঙ্গে হবে বৈঠক। রাঙামাটিতে খুলেছে দোকানপাট, চলছে যানবাহন। সাজেকে এখনো আটকা পর্যটকরা। খাগড়াছড়ির পরিস্থিতিও অনেকটা স্বাভাবিক। ছাত্র জনতার অভ্যুত্থানে গুরুতর আহতদের সেবায় চীন চিকিৎসক দল। দেখছেন হাসপাতালের সক্ষমতা, প্রয়োজনে নেওয়া হবে বিদেশে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে অনুরা দিশানায়েকের শপথ। সংকট কাটিয়ে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার, তরুণ প্রজন্মের উচ্ছ্বাস। এবং লা লিগায় বার্সেলোনার বড় জয়, লেভানডস্কি রাফিনিয়ার জোড়া গোল। প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি আর্সেনাল ম্যাচ ড্র। আমন্ত্রণ সংবাদ দুপুরে। দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোরে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিরাপত্তা, গণমাধ্যম সহ সব মিলিয়ে 57 জন সফর সঙ্গী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। 27 সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর ইউনূস। জাতিসংঘের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে। এছাড়া নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। আতঙ্ক কাটিয়ে চেনা ছন্দে ফিরেছে পার্বত্য জেলা রাঙামাটি। 3 দিনের থমথমে পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। গত রোববার 144 ধারা প্রত্যাহারের পর কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুললেও পুরোপুরি স্বাভাবিক হয়নি জনজীবন। বিকেলে সম্প্রতি সমাবেশ এবং সন্ধ্যায় পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর কিছুটা স্বাভাবিক হয়ে আসে শহরের পরিস্থিতি। সোমবার সকাল থেকে চলাচল শুরু করেছে একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশা। পাশাপাশি ছেড়ে যাচ্ছে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক। এদিকে প্রায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে খাগড়াছড়িতেও। খুলেছে দোকানপাট, চলছে ছোট বড় যান। স্বাভাবিক পরিস্থিতি বান্দরবানেও। সার্বিক পরিস্থিতি জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন মিশু মল্লিক। মিশু, আজ পরিস্থিতি কেমন দেখছেন? সাজেকে আটকা পড়া পর্যটকদের সর্বশেষ অবস্থা আমাদেরকে জানাবেন। ডানা, গত শুক্রবার রাঙামাটিতে সৃষ্ট যে সংঘাতময় পরিস্থিতি, সেই সংঘাতময় পরিস্থিতি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে এই পার্বত্য জনপদ রাঙামাটি। আজ সোমবার সকাল থেকে রাঙামাটি শহরের যে একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশা সেটি সেটি চলাচল শুরু করেছে এবং যত বেলা বাড়ছে ততই রাস্তায় গাড়ির উপস্থিতি আমরা বৃদ্ধি পাচ্ছে, গাড়ির উপস্থিতি বেশি দেখতে পাচ্ছি। পাশাপাশি রাঙামাটি থেকে সকাল থেকে ছেড়ে যাচ্ছে চট্টগ্রাম, ঢাকার যেসব দূরপাল্লার গাড়ি রয়েছে সেগুলো এবং পণ্যবাহী যে সকল ট্রাক রয়েছে সেগুলো সকাল থেকে ছেড়ে যেতে আমরা দেখেছি। রাঙামাটি শহরের প্রাণকেন্দ্র বনরূপায় আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে শপিং মলগুলো রয়েছে সেই শপিং মলগুলো খুলেছে, দোকানপাটগুলো খুলেছে। শহরের সবচেয়ে বড় কাঁচা বাজার বনরূপা বাজারও খুলেছে এবং সেখানে ক্রেতা বিক্রেতাদের সমাগম বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে। গতকাল রবিবার দুপুরে আসলে 144 ধারা প্রত্যাহার করা হয়। এরপর কিছু দোকানপাট খুললেও জনমনে আতঙ্ক বিরাজ করছিল এবং পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়নি। কিন্তু গতকাল সন্ধ্যায় পরিবহন নেতাদের সাথে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠক করেন এবং সেখান থেকেই আসলে পরিবহন নেতারা ধর্মঘট প্রত্যাহার করে নেন এবং গতকাল রাত থেকে কিছু কিছু সিএনজি আসলে শহরে চলাচল শুরু করেছিল। এদিকে ধর্মঘট এবং অবরোধের কারণে সাজেকে প্রায় 1,500-এর মতো পর্যটক এখনো আটকা আছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে। তারা আমাদেরকে যেটি বলছিলেন যে সাজেকে এখনো পর্যটকরা আছেন, তারা নিরাপদে আছেন। আসলে অবরোধের ধর্মঘট প্রত্যাহার করা হলেও রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান 3 পার্বত্য জেলায় যে বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতা আছে তারা যে অবরোধের ডাক দিয়েছিল, সিএসটি ব্লকেট নামে যে অবরোধের ডাক দিয়েছিল, সে 72 ঘন্টার অবরোধ কিন্তু আজও আছে এবং সেটি চলছে। সে কারণে আসলে রাঙামাটি থেকে খাগড়াছড়ি এবং রাঙামাটি থেকে বান্দরবানের বাস চলাচল বন্ধ রয়েছে। তো আমরা যেটা জানতে পেরেছি সর্বশেষ যে আসলে অবরোধ যখন শেষ হয়ে যাবে তখন পর্যটকদেরকে নিরাপদে ফিরিয়ে আনা হবে। তো ডানা, এই ছিল আমার কাছে সাজেকে আটকা পড়া পর্যটক এবং রাঙামাটির সার্বিক পরিস্থিতির সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। রাঙামাটির সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।
এবার খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। অপু, আজ কি অবস্থা দেখছেন জানাবেন আমাদের। জানা যে খাগড়াছড়ি রাঙামাটির যে সংঘাত, অগ্নিসংযোগ এবং নিহতের ঘটনায় যুগ্ম ছাত্র জনতার যে ৭২ ঘন্টার যে সড়ক অবরোধ আজকে কিন্তু তার শেষ দিন। এবং আমি এখন আছি মূলত খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের মধ্যবর্তী মানিকছড়িতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আভ্যন্তরীণ সড়কে কিন্তু যান চলাচল কিন্তু করছে। শুধুমাত্র দূরপাল্লার যে যানবাহন, যেমন খাগড়াছড়ি চট্টগ্রাম, খাগড়াছড়ি ঢাকা কিংবা খাগড়াছড়ির আভ্যন্তরীণ উপজেলা সড়কগুলোতে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। তো আশা করতে পারছি যে হয়তো অবরোধ যদি উঠে যায় সেক্ষেত্রে জীবনযাত্রার অনেকটা উন্নতি হবে। যদিও বা মানুষের মধ্যে সেই উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু এখনো আছে। এই অবরোধে কিন্তু পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট প্রসিদ্ধ গ্রুপের যে মূল দল তারা কিন্তু সমর্থন দিয়েছে। এই কারণে অবরোধটার মধ্যে তাদের অংশগ্রহণ আমরা লক্ষ্য করছি। আর খাগড়াছড়ির সার্বিক অবস্থা যদি বলি যে আসলে উন্নতির দিকেই যাচ্ছে। এখন পর্যন্ত মানুষের মধ্যে যে পাহাড়ি বাঙালি যে বৈরিতা ছিল সেটা অনেকটাই কমেছে এবং আশা করছে যে এই যে সংঘাতময় পরিস্থিতির থেকে উত্তরণের যে পথ, সে পথ পাহাড়ের মানুষ খুব সহসা বের করে আসতে পারবে বলেই স্থানীয়রা বলছেন। মাঠে কিন্তু সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তৎপর রয়েছেন। তারা সুশীল সমাজ সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে কথা বলে এখানকার সার্বিক পরিস্থিতি উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে যে বিষয়টা বারবার ধাক্কা দিচ্ছে প্রশাসনকে সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব। এই গুজব থেকেই যেন সাধারণ মানুষ বেরিয়ে থাকতে পারে, যেন এইরকম ঘটনার মাত্রা যেন গুজবের কারণে বড় হয়ে না যায়, সেই বিষয়টা নজর রাখার জন্য ব্যবহারকারীদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে। যে উপদেষ্টারা খাগড়াছড়ি রাঙামাটি সফর করেছেন, সুশীল সমাজ কিংবা প্রশাসনের পক্ষ থেকেও একই কথা বলা হয়েছে। তো তারাও বারবার বলছেন যে গুজবের কারণে পরিস্থিতি যতটুকু বিনষ্ট হচ্ছে এই জায়গাটাতে আমাদের সচেতন হতে হবে। কারণ এই পরিস্থিতিতে যেসব গুজবের ছবি, তথ্য ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু আসলে পুরাতন ঘটনার কিন্তু পুনরাবৃত্তি করা হয়েছে। তো সব মিলে আমরা আশা করছি হয়তো অবরোধ যদি শেষ হয়ে যায় এরপরে পুরোদমে হয়তো পাহাড়ি বাঙালি সৌহার্দ্যপূর্ণ একটা সহাবস্থান খাগড়াছড়িতে নতুনভাবে চালু হবে। তো এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ জানা। অপু, ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়ি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সব ধরনের চিকিৎসা সহায়তা দিতে প্রস্তুত চীনা বিশেষজ্ঞরা। সোমবার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে রোগী ও চিকিৎসা সক্ষমতা পর্যবেক্ষণ করছেন তারা। সফরের দ্বিতীয় দিনে সকাল ৯টা থেকেই আহতদের দেখছেন চিকিৎসকরা। হাসপাতালে ভর্তি ৪২ জনের চোখেই গুরুতর ক্ষত, আটকে আছে রাবার বুলেট। এসব রোগীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সহযোগিতা করবেন তারা। প্রাথমিক পর্যায়ে রোগী ও হাসপাতালের প্রযুক্তিগত সুযোগ সুবিধা দেখছেন বিশেষজ্ঞরা। এখানে অপারেশন সম্ভব হলে প্রয়োজনে চীনে নেয়ার কথাও জানিয়েছে চীনের বিশেষজ্ঞ দল। পর্যায়ক্রমে পঙ্গু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালের রোগী ও চিকিৎসা পর্যবেক্ষণ করবে প্রতিনিধি দল। নির্বাচন কমিশন নিয়োগ আইন পরিবর্তনই দেশের নির্বাচন ব্যবস্থার সংস্কারের অন্যতম প্রধান কাজ হবে বলে জানিয়েছেন সংস্কার কমিশনের প্রধান, সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। এখনো কর্মপরিধি সুস্পষ্ট নয় জানিয়ে তিনি বলেন, ১ অক্টোবর থেকে ৩ মাসের মধ্যে সুপারিশ চূড়ান্ত করা হবে। নূপুর মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ১ অক্টোবর থেকে দায়িত্ব নিচ্ছেন নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। স্বৈরাচার হাসিনার সরকার পতনের পর দায়িত্ব গ্রহণ করা অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কার আনা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ৬টি সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কারের কমিশন গঠনের কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর বদিউল আলম মজুমদারের নাম ঘোষণা করা হয়। তবে পুরো কমিটিতে কারা থাকবেন তা এখনো নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, কয়েকজনের একটি তালিকা তৈরি করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের অনুমোদন পেলে মূল কমিটির কাজ শুরু করবে। আনুষ্ঠানিকভাবে যে একটা প্রজ্ঞাপন জারি এখনো হয়নি,
তাই আমাদের যে কর্মপরিধিটা কি এটাও সুস্পষ্ট হয়নি, এবং কত সদস্যের হবে, কাদেরকে এই কমিশন অন্তর্ভুক্ত করা হবে সেই সম্পর্কেও আমরা এখন অন্ধকারে। প্রধান উপদেষ্টার সাথে তার সম্মতিক্রমেই এই কমিশন গঠিত হবে। কাজ শুরুর 3 মাসের মধ্যে কর্মপরিকল্পনার একটি রিপোর্ট প্রস্তুত করা হবে বলেও জানান এই বিশেষজ্ঞ। কমিশন ঘুরতে হয়নি, কমিশন ঘুরতে হইলে সবার সাথে আলাপের ভিত্তিতে এগুলো চূড়ান্ত হবে, এবং আমরা যে 1 তারিখের পরে আমরা হয়তো একটা রোডম্যাপ তৈরি করব। রোডম্যাপ তৈরি করে আমরা 3 মাসের মধ্যে যাতে কাজটা সম্পন্ন করা যায় সেই পদক্ষেপ নেব। তিনি বলেন, কমিশনের নিয়োগ আইন পরিবর্তন করাই দেশের নির্বাচনী ব্যবস্থা সংস্কারের অন্যতম প্রধান কাজ। আমরা যেটা আশা করছি যে আমরা এই 3 মাসের মধ্যে আমরা একটা সুপারিশপালা তৈরি করব, এবং কতগুলো সুস্পষ্ট সুনির্দিষ্ট সংস্কারের কথা আমরা সংস্কারের বিষয়ে আমরা চিহ্নিত করব, এবং হয়তোবা আমরা কয়েকটা আইনেরও সংস্কার করে দেব। গেল 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের পদত্যাগের দাবি ওঠে। দাবি মেনে 5 সেপ্টেম্বর পদত্যাগ করেন সিইসি সহ 5 কমিশনার। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। এবছর পরপর 3 দফা বন্যায় নষ্ট হয়েছে রোপা আমন। পানি নেমে যাওয়ার পর সেই জমিতে আবারও আমন চাষ করে ক্ষতি কাটিয়ে উঠতে ব্যস্ত কৃষকরা। তবে হাওড় ও নিম্নাঞ্চলে বীজতলার সংকটে পড়ে আছে বিপুল পরিমাণ আবাদি জমি। সালেহ এলাইকুটির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের মনু ও ধোলাই নদীর বন্যা প্রতিরক্ষার বাঁধ ভাঙনে কোলাউড়া, রাজনগর, কমলগঞ্জ ও সদর উপজেলার 15,200 হেক্টর রোপা আমনের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে কৃষকদের প্রায় 187 কোটি টাকার আমন চাষাবাদ নষ্ট হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াচ্ছেন হাজারো কৃষক। তবে উঁচু এলাকা থেকে চড়া দামে বয়স্ক চারা কিনে আবাদের শেষ সময়ে রোপণ করাতে ফলন নিয়ে দুশ্চিন্তায় প্রান্তিক কৃষকরা। পানি নিয়ে নিচে গিয়া নেওয়ার পরে আরবার ওখানে আমরা রোরাম ঋণ করিয়া ক্ষতিগ্রস্ত হইয়া তোমার পয়সা করে ঋণ করিয়া আনছি। ওখান যদি আল্লাহ দেয় না তার কি জানো, যদি দাম না বাড়ে তা আমরা তো মাঠে মরাত। 2 বার রইছি, রোয়ার বাদে পানি মারিয়ে নিয়ে গেছি। ওখান আবার রোরাম 80 মাসের পয়লা, ওখান বুড়া আলি, ওখান দেখি ধান হইলে তো হইছে, নাইলে তো নাই। আমরা পানিয়া ক্ষতিগ্রস্ত করছে, 2 বার রইছি, রোয়া নিছে কি ওখান 3 বেল নম্বর রোয়ারাম তোরা উড়া আলি দিয়া। আমরা তো বুঝলাম না, এখন মনে বুঝেন না, বাচ্চা কাচ্চা তো পাল্টাং হইব। আমরা তো কোনো খাবো না, আমরা কৃষক মানুষ, আমরা কেউ নিত না। এখন আমরা বয়স হয়ে গেছে গিয়া, আমরা এছাড়া সাথে এছাড়া কোনো উপায় নাই আমরা। এখন আমরা 3 নম্বর বার আমরা রোরাম, কিন্তু জানি না এখন ধান হইব কিনা না, সময় গেছে গিয়া। যাই পাই, যদি ধানের দামটা বাড়তে থাকে আমরা সাধারণ কৃষকরা কিছু লাভবান হইব। কৃষি বিভাগ বলছে দেরিতে রোপণে সঠিক পরিচর্যায় ভালো ফলন পাওয়া যাবে। কৃষক ভাইরা রোপণের কাজ করতেছে, যদিও দেরিতে করছে, তবুও বেশি পরিমাণে সার এবং অন্যান্য উপকরণ দিয়ে আমরা সহিত করে যাচ্ছি। ইনশাল্লাহ কৃষক ভাইরা ভালো ফলন পাবে বলে আশা করছি। চলতি মৌসুমে 1,01,350 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাজহারুল ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র। সকাল 11টায় এম এ মান্নানের অনুপস্থিতিতে আদালতে বাদী ও আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক। এ সময় বাদী পক্ষের আইনজীবী আব্দুল হক জানান, সুনামগঞ্জের সাধারণ ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন এম এ মান্নান। তার পরিকল্পনায় দেশীয় সুনামগঞ্জে মেগা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। সেখানে অনেক অনিয়ম দুর্নীতি করেছে সরকার। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না, রপ্তানি হচ্ছে বলে জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় বন্যার সময় জোয়ারের তোড়ে ভেঙে যাওয়া মুসাপুর রেগুলেটর পরিদর্শন গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। উপদেষ্টা আরও জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কিন্তু ভারত থেকেও সমর্থন এসেছে। আর ছোট ছোট বিষয়ের কারণে প্রতিবেশী দেশের সাথে আলোচনার পথ বন্ধ হোক, এটি সরকার চায় না বলেও
মন্তব্য করেন তিনি। ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন, সেটা আমরা সকলে দেখেছি। আমরা সবসময় মনে রাখতে হবে যে আমাদের প্রতিবেশীর সাথে অনেক বিষয়ে আমাদেরকে আলাপ আলোচনা করতে হবে। আমরা সেই আলোচনার দ্বারটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক, এটা চাই না। এবার থাকছে আন্তর্জাতিক প্রসঙ্গ। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ নিলেন বামপন্থী নেতা অনুরা কুমার দিশানায়েকে। নির্বাচিত হয়েই দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন দিশানায়েকে। ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধারে নবনির্বাচিত প্রেসিডেন্টের উপর আস্থা রেখেছেন লঙ্কানরা। এর মধ্য দিয়ে তরুণরা দেশ গড়ার সুযোগ পাবে বলে আশাবাদী তারা। এ নিয়ে আরো জানাচ্ছেন আফরিন মৌ। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে নাম ঘোষণা করা হয় বামপন্থী রাজনীতিক ও ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি অ্যালায়েন্সের প্রার্থী অনুরা কুমারা দিশানায়েকের। এর পরপরই আনন্দ উদযাপনে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নবনির্বাচিত প্রেসিডেন্টের উপর আস্থা লঙ্কানদের। আমরা আমাদের কমরেডদের যা বলেছি তা হলেও একটি দল হিসেবে কাজ করুন, এই দেশকে সংকট থেকে তুলে নিন এবং উন্নয়ন করুন। আমরা এই নতুন প্রেসিডেন্টের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করব। খারাপ রাজনীতিবিদরা ৭৬ বছর আমাদের দেশের অনেক ক্ষতি করেছে। এই পরিবর্তন আমাদের প্রয়োজন। আসলে আমরা আশা করি নতুন প্রেসিডেন্ট আরো ভালো কিছু করবেন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী অনুরা কুমারা দিশানায়েকে 42.31% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী বিরোধী দলের নেতা সাজিদ প্রেমাদাসা পেয়েছেন 32.76% ভোট। 17% ভোট পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। দ্বিতীয় দফায় ভোট গণনার পর স্থানীয় সময় রোববার রাতে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে 55 বছর বয়সী দিশানায়েকে রাষ্ট্রদ্বীপটির প্রথম বামপন্থী রাষ্ট্রপ্রধান হয়ে ইতিহাস গড়লেন। একই সঙ্গে টানা 1.5 দশকের বেশি সময়ের একক আধিপত্যের অবসান ঘটল। এদিকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই ভাষণ দেন দিশানায়েকে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। দেশকে সংকট থেকে উদ্ধার করার জন্য জনগণের নতুন সরকার দরকার ছিল। এটি ছিল প্রেসিডেন্ট নির্বাচনের মূল বিষয়। খাদ্য, জ্বালানি, ঔষধ সহ নিত্যপণ্যের তীব্র সংকটের প্রতিবাদে 2022 সালে সড়কে নামেন শ্রীলঙ্কার সাধারণ মানুষ। এক পর্যায়ে বিক্ষুব্ধ হাজারো মানুষ ঢুকে পড়েন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবনে। গোতাবায়া দেশ ছেড়ে পালালে রনিল বিক্রমাসিংহকে প্রেসিডেন্ট নির্বাচিত করে দেশটির পার্লামেন্ট। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে আলোচনায় উঠে এসেছে বামপন্থী নেতা অনুরা কুমারা দিশানায়েকে। মূল প্রতিদ্বন্দ্বী সাজিদ প্রেমাদাসা এবং ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে ধরাশয়ী করে জয়ী হন তিনি। তার উত্থানকে শ্রীলঙ্কার জন্য নতুন ইতিহাস বলছেন কেউ কেউ। এ নিয়ে আরো জানাচ্ছেন আফরিন মৌ। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বামপন্থী নেতা অনুরা কুমারা দিশানায়েকে। তার উত্থানের গল্প অনেকটাই রূপকথার মতো। দেশটিতে এতদিনে প্রতিষ্ঠিত রাজনীতিবিদদের চেয়ে নিজেকে ভিন্ন মাত্রায় উপস্থাপনের কারণে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের ধরাশায়ী করতে সক্ষম হয়েছেন তিনি। এছাড়া দিশানায়েকে দেশকে বিপদ থেকে উত্তরণে IMF এর প্যাকেজ অনুসরণ করবে বলেও আশ্বস্ত করেছেন শ্রীলঙ্কানদের। 1968 সালে জন্ম নেয়া দিশানায়েকে ছাত্র জীবনেই রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। সময়ের সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কার দুর্নীতি ও দুর্বল শাসনের কঠোর সমালোচক হিসেবে খ্যাতি অর্জন করেন তিনি। 2014 সালের 2 ফেব্রুয়ারি অনুষ্ঠিত 17তম জাতীয় কনভেনশনে জেভিপির নেতা হিসেবে নির্বাচিত হন দিশানায়েকে। দীর্ঘ এই রাজনৈতিক যাত্রা তাকে শ্রীলঙ্কার রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অবস্থানে পৌঁছে দিয়েছে। এবারের নির্বাচনে এনপিপি জোটের প্রার্থী ছিলেন জেভিপি প্রধান অনুরা কুমারা দিশানায়েকে। যদিও জোটটি এর আগে কখনো শ্রীলঙ্কার বিরোধী দলও ছিল না। দেশটির 225 সদস্যের পার্লামেন্টে এই জোটের আসন ছিল মাত্র 3টি।
এদিকে বিশ্লেষকরা বলছেন অর্থনৈতিক দুর্দশা থেকে উত্তরণের আশায় অনুরাগ কুমার দিশানায়েককে ভোট দিয়েছেন মানুষ। এখন তার বড় কাজ হবে নজিরবিহীন অর্থনৈতিক সংকট থেকে দেশকে টেনে তোলা। ফলে নতুন প্রেসিডেন্টের জন্য বড় চ্যালেঞ্জ হবে অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানো। এখন দিশানায়েকে দেশের মানুষকে কতটা দিশা দেখাতে পারবেন সেটাই দেখার বিষয় বলে মনে করছেন অনেকে। এদিকে দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করার কথা জানিয়েছেন নবনির্বাচিত এই প্রেসিডেন্ট। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।